স্বাগত বাংলাদেশ এখন এই দিনের প্রধান প্রধান খবরের বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা। আমরা আজকে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মোহসিন এবং সেই সাথে রয়েছেন ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আজকে প্রায় ১২ ঘন্টা হয়ে গেছে যে আত্মসমর্পণের সময়সীমার যে সিদ্ধান্ত যেটি স্থগিত করেছে অ্যাপিলেট ডিভিশন, তার ১২ ঘন্টার মধ্যে এমপি লিটনকে আজকে গ্রেপ্তার করা হলো। এটি কি আসলে আইনের পথে চলার ক্ষেত্রে একটি উদাহরণ বলা যায় কিনা? আমি প্রথমেই ইশতিয়াক রেজা ভাইয়ের কাছে যেতে চাই। ধন্যবাদ। নিঃসন্দেহে আমরা প্রাথমিক বিচারে তো তাই বলবো যে দেরিতে হলেও এমপি লিটনের গ্রেফতার অন্তত এইটুকু বলে যে আইনের পথে চলছে। কিন্তু আমরা বেশি খুশি হতাম যদি ঘটনার পরপরই তাকে গ্রেফতার করা সম্ভব হতো। তো পুলিশ তাকে কোনোভাবেই পাচ্ছিল না শেষ পর্যন্ত, কিন্তু তাকে দেখা গেল তিনি পুলিশ যখন তাকে গাইবান্ধায় খুঁজছে তখন তিনি ঢাকায় জামিনের জন্য আবেদন করছেন হাইকোর্টে, আমরা দেখেছি। অবশ্য শেষ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল নিজে সে জামিনের বিরোধিতা করেছেন। এটাও কিন্তু নির্দেশ করে যে রাষ্ট্র এটাকে ভালোভাবে নেয়নি, সরকার পক্ষ ভালোভাবে নেয়নি এবং তার জামিনের আবেদন বাতিল হয়েছে, তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তিনি আবার একে ছলচাতুরির আশ্রয় নিয়েছেন, তিনি আবার স্থগিতাদেশ চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার হতেই হলো এবং আদালতের নির্দেশেই। আমার মনে হয় যে এই এমপি লিটনের ঘটনাটা কয়েকটি দিক আছে এখানে। একটা হলো স্থানীয় পর্যায়ে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা কেউ সংসদ সদস্য, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিন্তু জনগণের সাথে এই জনপ্রতিনিধিদের যে কি ব্যবহার তার একটা বাস্তবতা কিন্তু এখানে দেখা গেল, যেটা অন্যদের জন্য একটা শিক্ষা যে সব সময় পার পাওয়া যায় না। আরেকটি হলো যেটা আমার কাছে মনে হলো যে এমপি লিটন কিন্তু প্রথমবারের মতন এমপি হয়েছেন। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা থাকার পরও জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে তিনি এমপি হয়েছিলেন, সেটা কিভাবে হয়েছিলেন আমরা জানি না। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এখন উঠছে, যে স্থানীয় আওয়ামী লীগ নেতারাই অভিযোগ করছেন যে তিনি ইভেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেও যখন তখন গুলির ভয় দেখাতেন, মারপিটের ভয় দেখাতেন। এবং তার মৃত্যুর পরে যে ছেলেটির গুলির পরে যে মিছিল হয়েছে, ছেলেটির পায়ে গুলি লাগার পরে, সেখানে দেখলাম লিড দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা। একই সাথে আমি অনুরোধ করব যে আজকে যে খবরটি বেরিয়েছে যে ওই ছেলেটির চিকিৎসা একটি বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরা তারা এমপি লিটনের শাস্তি দাবি করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা যদি একই সাথে ওই ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করেন, কারণ ওই পরিবারটি ইতোমধ্যেই তাদের একমাত্র সম্বল গরুটি বিক্রি করেছে এবং দাদনে সুদ নিয়ে, ঋণ নিয়ে এখন তারা কিন্তু চিকিৎসা কর্ম চালাচ্ছে। তবে মোহাম্মদ হানিফের মধ্যে মাহুল আলম হানিফের একটা বক্তব্য পেয়েছি যে এটা আইনের শাসনেও তিনি বলেছেন যে কেউই যে আইনের ঊর্ধ্বে নয়, এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম থেকেই বলে আসছিলেন। এবং আমরা দেখলাম প্রধানমন্ত্রী তখন দেশের বাইরে ছিলেন, তিনি ফেরার পরেই মূলত বোঝা গেল যে এমপি লিটন শেষ পর্যন্ত। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমাদের প্রতিবেদক সেখানে গিয়েছিলেন যেখান থেকে গ্রেফতার করা হয়েছে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে, তাকে আবার কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, রওনা হয়েছেন তারা গাইবান্ধার দিকে। আমরা একটু জেনে আসি, আমাদের সাথে অনিমেষ যুক্ত হয়েছেন। অনিমেষ, আপনি আমাদেরকে একটু জানাবেন এখন আসলে আপনার কাছে কি তথ্য রয়েছে? তারা তো গাইবান্ধার দিকে রওনা হয়েছেন, তাকে কালকে কখন আদালতে তোলা হতে পারে? 10টার দিকে এমপি লিটনকে তার বোনের বাড়ি থেকে উত্তরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এবং তারপর 10:30টার দিকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয় এবং আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। 10:50-এর দিকে তার স্ত্রীকে আমরা দেখেছি যে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে বাইরে বেরিয়ে আসতে। তার সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কোনো কথা বলেননি। একটি মেরুন কালারের গাড়িতে তিনি ছিলেন এবং পুরো কাজটি কখনোই নামাননি। আমরা অনেকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, গণমাধ্যম কর্মীরা সেখানে ছিলেন এবং তার সাথে আমরা কথা বলার চেষ্টাকালেই ঠিক 11টার দিকে আরেকটি গাড়িতে করে বেরিয়ে যান এমপি লিটন সহ ডিবি পুলিশের দুটি সাদা মাইক্রোবাস তাকে নিয়ে রওনা হয়ে যায়। পুলিশের কোনো কর্মকর্তা আমাদের সঙ্গে মাইক্রোফোনের সামনে কথা বলেনি, তবে গোয়েন্দা পুলিশের ডিসি ডিবি মনিরুল ইসলামের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সুন্দরগঞ্জের উদ্দেশ্যে, গাইবান্ধা সুন্দরগঞ্জের উদ্দেশ্যে, এবং আগামীকাল সকালে তাকে আদালতে হাজির করা হবে। এর আগে জানেন যে এমপি লিটনকে গত 2 তারিখে গ্রেপ্তার করা হয়। 2 তারিখে ঘটনাটি ঘটে, সৌরভ নামে 9 বছরের একটি শিশুকে তিনি গুলি করেন এবং তারপর সৌরভের বাবা একটি মামলা করেন এবং আরেকটি মামলা হয়। এই 2টি মামলার এই লিটনকে আসামি করা হয় এবং তারই সূত্র ধরে তিনি লিটন এর আগে জামিনের জন্য যান
আদালতে, কিন্তু সেখানে তাকে জামিন দেওয়া হয়নি এবং তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল কোর্টে, কিন্তু সেটিও আজকে আদালত আবার আরেকটি নির্দেশে সেটির উপর স্থগিতাদেশ দিয়েছে। তারপর অ্যাটর্নি জেনারেল আমাদেরকে বিকেলে জানিয়েছিলেন যে তাকে গ্রেপ্তারে কোনো এখন আর বাধা নেই এবং পুলিশে তাকে জানিয়েছে যে তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে। সারাদিন ভর এইসব ঘটনার পর আমরা রাত 10:30টার দিকে খবর পাই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপর গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে আমরা দেখেছি যে সেখানে গণমাধ্যম কর্মীদের অনেক ভিড় ছিল। আগামীকাল সকালে তাকে নিয়ে যাওয়া হবে এরকম খবরও পেয়েছিলাম আমরা, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 11টার দিকে আমরা তো এর মধ্যে আপনি বলছিলেন যে রওনা হয়ে গেছে গাইবান্ধার উদ্দেশ্যে, সেটি ঠিক কটা এবং গাইবান্ধা পৌঁছতে নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময় লাগবে এবং সকালে ঠিক কটা নাগাদ আসলে তাকে আদালতে তোলা হবে, এই বিষয়ে আপনাকে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা? পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে বলা হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল সকালে তাকে আদালতে হাজির করা হবে। আদালত সকালবেলা যে সময় বসে, গাইবান্ধায় যেতে যেটুকু সময় লাগে সেটুকু রাতের মধ্যেই তিনি গাইবান্ধায় পৌঁছে যাবেন, সেটি ভোর নাগাদ তিনি পৌঁছবেন এবং সেটি সকালে আদালতের যথারীতি আদালতের সময় যখন খোলে সেই সময় তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে কালকে আনুষ্ঠানিকভাবে সকালে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আরো একটু বিস্তারিত জানানো হবে। অনিমেষ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবারে 40 সেকেন্ডের একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। রেজা ভাইয়ের কাছে আমরা যেটা শুনছিলাম যে এটা আসলে আইনের পথে চলার কোনো উদাহরণ কিনা, আমি একটু আমেনা হোসেন আপনার কাছে যেতে চাই। আপনি কি মনে করছেন? আপনি কি রেজা ভাইয়ের সাথে একমত? অবশ্যই, এখানে তো দ্বিমত করার কোনো অবকাশ নেই, কিন্তু আমরা যেটা বিরতির সময় কথা বলছিলাম এবং উনি যে কথাটা বলছিলেন যে ধরেন বাংলাদেশে পুরো রাজনৈতিক প্রেক্ষাপটে একজন সিটিং এমপিকে মানে অ্যারেস্ট করা, সেটা একটা বড় ব্যাপার। সেটা সেই ক্যানভাসটা ধরে আমি কথাটা বলতে চাচ্ছি যে ধরেন বাংলাদেশে বড় মানে পুরো রাজনৈতিক প্রেক্ষিতটা আমার মনে হয় দ্যাট ইজ আ স্যাড রিফ্লেকশন, যে ধরেন এটা একটা নিউজ হয়ে যাচ্ছে আমাদের জন্য, একটা বড় খবর হয়ে যাচ্ছে। এটা মানে বাংলাদেশের গণতন্ত্রটা এর চাইতে আমার মনে হয় যেভাবে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করেছিলাম এর চাইতে আরও শক্তিশালী হতে পারতো। কতগুলো ইস্যুস আমি একটুখানি বলতে চাচ্ছি যেগুলো উনিও বলেছেন, বাট বিশ্লেষণের আমার মনে হয় এখানে আরও আছে, স্পেস আছে, স্কোপ আছে। উনি বলছিলেন প্রশাসনের সাথে যে সম্পর্কটা, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। মানে ধরেন প্রশাসন তাহলে কাকে সার্ভ করে, তাই না? প্রশাসনটা এবং প্রশাসনের উপরে ধরেন যারা সিটিং এমপিস থাকে তারা কি ধরনের প্রভাব খাটাতে পারে সেটা এটা কিন্তু আমাদের খুব গভীরভাবে চিন্তা করে দেখার ব্যাপার, যে প্রশাসন কি তাহলে জনসাধারণকে সার্ভ করছে না। এটা কিন্তু আমরা এই ধরনের অ্যালিগেশনস আমাদের কাছে আসতেই থাকে এবং আমরা ধরেন পত্রপত্রিকায়ও দেখি যারা গবেষণা করে তারাও জানে যে এই ধরনের প্রচুর অনেক ধরনের অ্যালিগেশনস, অভিযোগ আছে। সো প্রশাসনের প্রফেশনালিজম ইজ দ্যাট, মানে আমরা কতটুকু তারা পেশাদারিত্ব যেটাকে বলে সেটার একটা বড় ব্যাপার এখানে থেকে যায়। তারপরে ধরেন উনি বলছিলেন কথাটা যে ওখানে উনি প্রথমবারই এসে উনি ইলেক্টেড হয়ে গেলেন। এখন আমার মনে হয় একটু আমাদের ইনভেস্টিগেট বা তদন্ত করে দেখার দরকার যে যেখানে এত পুরনো আওয়ামী লীগেরা ছিলেন ওখানে, এবং এই মানে আপনি তাহলে নমিনেশন প্রসেসটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার আসে। তাহলে আমরা কোন ব্যক্তিদেরকে একটা পার্টি নমিনেট করে, এটা কিন্তু আমি কোনো পার্টিকুলার দলের কথা বলছি না। আপা, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ এক্ষেত্রে কোনো শিক্ষা নেবে যে এই যে লিটনের ঘটনাটি? দেখুন এখানে আমি জানি না এটা আওয়ামী লীগ বা বিএনপি দুটো দলেরই এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। এটা আওয়ামী লীগের জন্য স্পেসিফিক না, কারণ উনি যে কথাটা বললে আমি মানে আমরা যেটা বিরতির সময় আলাপ করছিলাম এবং আমি এখন বললাম যে ধরেন বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদেরকে তো ইতিহাস থেকে আমরা দেখি যে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নিইনি এ পর্যন্ত। সো এখানে এই যে নমিনেশন প্রসেস যেখানে আমরা বলে আসছি, বারবার বলা হচ্ছে ট্রান্সপারেন্সি দাবি করছি, আমরা অ্যাকাউন্টেবিলিটি দাবি করছি, তাহলে ধরেন এটা তো একটা দলের জন্যও তো একটা ডিমোরালাইজিং জিনিস, যে যারা
দলের নিষ্ঠ কর্মীরা আছে যারা অনেক বছর ধরে কাজ করে আসছে, এখানে তো টাকার কাজ হয় টাকা, কিংবা তার মানি পাওয়ার আছে বা মাসল পাওয়ার কোনো আছে, প্রভাব আছে। বা বিভিন্ন ধরনের প্রভাব থাকতে পারে। মানে এখানে মূল বিষয়টা এসে যায় কি, কে কতটা ভোট ক্যাপচার করতে পারে সেটাই এসে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বড়, অনেকগুলো এখানে আমি যেটা বলবো স্পিল ওভার এফেক্টস বা ছড়িয়ে যায় যেগুলো জিনিসগুলো আছে, অনেকভাবে আমরা আচ্ছা, এটাকে এই যে বিশ্লেষণ করতে রেজা ভাই পারি। অবশেষে লিটনকে গ্রেপ্তার করা হলো এবং আপা যেটি বলছিলেন যে ব্যাকগ্রাউন্ড বলছিলেন, তো সে প্রথমবারের মতো ইলেক্টেড হয়েছে, যে বিশ্লেষণটা আপা করছিলেন, তা এক্ষেত্রে কি আসলে লিটনের আমার একটা পয়েন্ট ছিল, কিন্তু আমি কি এখন বলবো হ্যাঁ, না? আপনি উনি বলেন, বলেন আপা বলেন। না, তারপরে ধরেন উনি যেটা বললেন যে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে জিনিসটা আরো মানে ত্বরান্বিত হলো। মানে এটার জন্য তো আমাদের প্রাইম মিনিস্টার আসা পর্যন্ত তো ওয়েট করার কথা না। আইন যদি নিজের গতিতেই চলে তাহলে এটা এটা অ্যাকশন হয়ে যাওয়া উচিত। এই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাই যে আপা যেটা বলছিলেন আপনি কি মনে আমি করেন? নিজেই বলছিলাম যে প্রধানমন্ত্রী এসে যে সংবাদ সম্মেলন করেন, সেখানে সাংবাদিকরা প্রশ্ন রেজ করার পর উনি কিন্তু বলেছেন যে ওকে অবশ্যই গ্রেপ্তার করা হবে, এবং Exactly. আমরা দেখলাম দুদিনের মধ্যেই তার পিস্তলটি নিয়ে যাওয়া হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে এবং লাইসেন্সটাও বাতিল করা হয়েছে। বাংলাদেশের এটা হলো বাস্তবতা যে আমরা সবকিছুর জন্যই শেষ পর্যন্ত সরকার প্রধানের দিকেই চেয়ে থাকি। আমাদের প্রশাসনও, আপা কিছুটা বলছিলেন, আমাদের প্রশাসনও অনেক বেশি রাজনীতি প্রভাবিত, রাজনীতি ব্যক্তি দ্বারা প্রভাবিত প্রশাসন, এবং আইনশৃঙ্খলা বাহিনীও তাই। এবং লিটনের যে বিষয়টি আমার কাছে যেটা মনে হচ্ছে, আপা কিছুটা রেজ করেছেন, আমাদের যে ক্যান্ডিডেট স্ক্রিনিং প্রসেস ফর নমিনেশন ইন দ্য ইলেকশন, কে ইলেকশন করবে, সেইখানে কিন্তু আমার ধারণা একটা দুর্বলতা অবশ্যই আছে বলে লিটনের মতো লোকরা, এটা শুধু আওয়ামী লীগে নয়, না, এটা আওয়ামী প্রত্যেক লীগে না, পার্টিতেই প্রত্যেক এই ধরনের পার্টিতেই। ক্যান্ডিডেট, এই ধরনের ব্যক্তিরা ঢুকে পড়ে এবং তারা শেষ পর্যন্ত বড় বড় পদও পেয়ে যায় এবং নির্বাচিত হয়ে যায়। আপনি যদি স্থানীয় পর্যায়ে রাজনীতির যে প্রভাবটা, আপনি ওই প্রশ্নটাই করতে চাচ্ছিলেন আমাকে, স্থানীয় পর্যায়ে রাজনীতিবিদদের যে প্রভাবের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবই হলো এমপিদের, এবং তাদের কারণে দেখবেন তাদের বিরুদ্ধে অভিযোগ উপজেলা চেয়ারম্যানের, তাদের বিরুদ্ধে অভিযোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের, এবং তারা কাজ করতে পারছে না, এরকম নিউজ কিন্তু এই সপ্তাহের মধ্যে আমরা পত্রিকাগুলোতে দেখেছি যে এমপিদের দৌরাত্ম্য এত বেশি, এবং সব এখানে ক্ষমতার যে অপব্যবহার তাদের তারা যে করেন। প্রাইমারি ডিউটি যেটা ল মেকিং, মানে আইন প্রণেতা, সেইটার চেয়ে অনেক বেশি মানে বড় হয়ে গেছে তাদের কাছে রাস্তাঘাটের টেন্ডার নিয়ন্ত্রণ, প্রকল্প নিয়ন্ত্রণ, ভিজিএফ নিয়ন্ত্রণ, মানে নানা ধরনের আর্থিক ক্ষমতা তাদের নিয়ন্ত্রণে থাকবে, সেটাই কিন্তু বড় হয়ে গেছে তাদের কাছে। এটা বাস্তবতা, আমাদের গণতন্ত্রের বাস্তবতা। আমাদের গণতন্ত্রটা আসলে এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু তারপরে যে লিটনকে আজকে তো প্রায় 12 ঘন্টা পরে গ্রেপ্তার করা হলো, কিছুটা গড়িমসি তো আমরা দেখেছি। এই যে কিছু দ্বিধাদ্বন্দ্ব, করব কি ছিল, করব না, গড়িমসি ছিল, এটাকে এমপি বলেই তিনি এই গড়িমসি MP করতে বলেই। এই সুযোগটা পাচ্ছিলেন, তাহলে কি রাজনৈতিক সুবিধার মধ্যে তিনিও পড়েছিলেন কিনা? এই যে কিছু দ্বিধাদ্বন্দ্ব, করব কি ছিল, করব না, গড়িমসি ছিল, এটাকে এমপি বলেই তিনি এই গড়িমসি MP করতে বলেই। এই সুযোগটা পাচ্ছিলেন, তাহলে কি রাজনৈতিক সুবিধার মধ্যে তিনিও পড়েছিলেন কিনা? আপনি আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, তা তো এখানে তো বোঝাই যাচ্ছে যে অবশ্যই উনি এমপি বলে এই সুযোগ সুবিধাগুলো পেয়েছিলেন, এবং যারা প্রশাসনের কাছাকাছি থাকেন, শুধু এমপি বলে না, আপনারা দেখবেন, আপনি লক্ষ্য করবেন যারা ক্ষমতার কাছাকাছি থাকে কিংবা যারা ক্ষমতায় আছে তাদের কাছাকাছি লোকদেরও বেলায়ও এই জিনিসগুলো আমরা লক্ষ্য করে থাকি। এবং ধরেন একজন ব্যক্তি আসবেন, উনি নির্দেশ দেবেন, তার ছাড়া মানে কোনো কিছু হবে না, সেটা তো ধরেন আপনি আমাকে প্রথমে প্রশ্ন করেছিলেন যে অবশ্যই সে আইন নিজের গতিতে চলছে। তো আমার মনে হয় এখানে অ্যাটর্নি জেনারেলের যে ভূমিকাটা, সেটা আমি খুব প্রশংসনীয় মনে করি। তার যে সাবমিশন ছিল সেটা খুব খুবই রাষ্ট্রপক্ষের strong ছিল। পক্ষ স্ট্রং থেকে ছিল, সেটা এবং strong উনি ছিল। বলেছিলেন যে ধরেন কেন ইনামত তিনি জামিন না পাবেন না সেটা পাবেন স্পষ্ট না, করে তাহলে এটা বলেছেন। কি ধরনের উদাহরণ সেট করে দেবে, কি ধরনের প্রেসিডেন্ট সেট করবে। রাষ্ট্রপক্ষের এই অবস্থান কেমন হলো, বা এই গড়িমসি প্রসঙ্গে আমরা আবারও ফিরছি। এবার আমরা আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ বাংলাদেশ এখনে, আমরা বিরতির পর ফিরে এলাম, আমরা আলোচনায় ফিরছি আবারও। আমি আবারও মহসিন আপার কাছে ফিরতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে গড়িমসি প্রসঙ্গে বলছেন, রাষ্ট্রপক্ষের অবস্থান সম্পর্কে বলছেন, আওয়ামী লীগ কি আসলে বাধ্য হলো, মানে সরকার কি বাধ্য হলো লিটনকে গ্রেফতার করতে? দেখুন, এখানে অনেকগুলো ইস্যুজ আছে। মানে আপনি যখন বলছেন সরকার কি বাধ্য হলো, আমি এখানে এই এজাম্পশনে যাব না যে সরকার
করতো না, সেটা আমি এজাম্পশনে যাব না, কিন্তু পুরো জিনিসটা এমন যেখানে সরকারের কাছে কোনো অন্য পথও ছিল না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এটা আগেই ক্ল্যারিফাই করে নিচ্ছি যে সরকার করতো এটা, কিন্তু এখানে কি কি কারণে মানে আর কোনো অপশন ছিল না। আপনি দেখেন মিডিয়ার একটা বিরাট এখানে ভূমিকা ছিল। তারপরে বাংলাদেশ কিন্তু অলরেডি ফোকাসে আছে, আমাদের মানব অধিকার যে ভায়োলেশনসগুলো সেটা কিন্তু যদি আপনি রিপোর্টসগুলো দেখেন, আমাদের কিন্তু খুব একটা ভালো সিচুয়েশনে আমরা অবস্থান করছি না। আমাদের ডিসঅ্যাপিয়ারেন্সেস বলে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস হচ্ছে, তারপরে আমাদের লেবার রাইটস নিয়ে কথা হচ্ছে, চাইল্ড রাইটস নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে কতগুলো শিশু নির্যাতনের ব্যাপার এসে গেছে। রাজনের ব্যাপারটা দেখেন, রাজন হত্যা, রাজন, পরপর বেশ কয়েকটি ঘটনা বেশ অনেকগুলো ঘটনা ঘটেছে। এবং সেখানে এবং এখন আমরা যদি জাতিসংঘের দিকে তাকাই, হিউম্যান রাইটস ওয়াচগুলোর দিকে তাকাই, এনজিওসগুলোর দিকে তাকাই, মানে সবাই কিন্তু মানবাধিকারের ব্যাপারটা কিন্তু প্রচণ্ডভাবে সামনে এসে গেছে। এবং বাংলাদেশ কিন্তু অলরেডি একটা রাডারের মধ্যে আছে, যেখানে আমাদেরকে দেখা হচ্ছে। এবং ধরেন অনেকগুলো ঘটনা একসাথে ঘটেছে। আমরা যদি দুই বিদেশি হত্যার ঘটনাটা একটুখানি লক্ষ্য করি, তারপরে বাংলাদেশে একদিকে যেরকম এমডিজিজে এগিয়ে যাচ্ছে, এসডিজিজ, এগুলোতে আমরা অনেক ধরনের এগিয়ে যাচ্ছি, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমাদের ইটস নট আ ভেরি হ্যাপি সিচুয়েশন ফর আস, তাই না? সো এরকম একটা অবস্থায় যদি সিটিং এমপি এই ধরনের কাজ করে, সেখানে তো এই পার্টিটা তো একেবারে সামনাসামনি এসে যাচ্ছে। আপনি ইউ পুট দ্য পার্টি অন স্পট। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এতে কি আসলে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল কিনা, এবং বাধ্য হয়ে আসলে অবশ্যই এখানে তো ভাবমূর্তি দেখেন, আবারও আমি বলছি, বাধ্য হয়ে করেছে সেটা আমি সেই ইয়েতে যাব না, কারণ সরকার বাধ্য না হয়েও ওটা সরকার করতে হতো। কারণ এখন একটা উপায় হতে পারতো। আমরা অবশ্য নারায়ণগঞ্জের ঘটনায় দেখেছি, তারপরে আবার কক্সবাজারে আমরা অনেক ঘটনায় দেখেছি, যেখানে অনেক এমপিদের বিরুদ্ধে অনেক কিছু করাই হয়নি। কিন্তু এখানে তো একটা শিশু, মানে একটা বাচ্চা ইনভলভ ছিল, সেখানে কিন্তু ইমোশনস গুলো আবার অন্য ডায়নামিক্স এগুলো অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এবং সেখানে তো সিটিং এমপিসরা ছিল না, কিন্তু যেহেতু এখানে একটা শিশু, একটা সেনসিটিভ ইস্যু, এবং সে কি অবস্থায় গুলিটা করেছে সেটাও তো একটা ব্যাপার আছে, তাই না? অবস্থাটাও তো দেখবেন আপনি। এবং সেখানে অ্যাজ ইট ইজ, ওই জায়গাটা কিন্তু যে ব্যক্তি করেছে সে কিন্তু আওয়ামী লীগের যে একজন পুরানো নেতা তাও না। অলরেডি আমি বলবো যে ওনার বিরুদ্ধে লোকাল আওয়ামী লীগের সাথেও যে তার একটা যে কনফ্লিক্ট আছে, সেটা তো প্রমাণিত হচ্ছে, বের হয়ে আসছে। সো এখানে আমার মনে হয়, আপনি কি আপনার সাথে একমত যে আসলে সরকারকে আসলে এই কাজটি করতেই হতো? না, এখানে তো আর কোনো বিকল্প ছিল না। এবং কনটেক্সট যেটা রচিত হয়েছে উনি নিজেও করেছেন, এবং একই সাথে সোসাইটিতে যে কনটেক্সট বিরাজ করছিল আসলে সেইখান থেকে দেখতে হবে। প্রথম কথা হলো, আপনি একটা কথা বলেছেন, শিশু এমনিতেই একটা খুবই স্পর্শকাতর জায়গায় আছে। আমাদের বেশ কিছু ঘটনা ঘটেছে শিশু নির্যাতনের, এবং সরকার সেগুলো বিচারের উদ্যোগ নিয়েছে। সেটা আমি অন্য প্রসঙ্গে আসছি, যে আমাদের সমাজে শিশু নির্যাতন বলেন, মানুষকে আইন নিজের হাতে তোলা, গ্রামে গঞ্জে বিচার করা, এগুলা কিন্তু আমাদের সমাজে ছিল, এখনো আছে। এবং এটা এইবার প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার কারণে। কিন্তু এটা যে সমাজে ছিলই, কিন্তু আমাদের সমাজটা এখানেই ছিল। কিন্তু এমপি লিটনের কনটেক্সটে কিন্তু আরো একটু জোরদার হয়েছে দুজন বিদেশি হত্যার পরে। এমনিতে কিন্তু পরিস্থিতি ছিল, সরকার খুবই নার্ভের উপরে ছিল, আন্তর্জাতিকভাবে আমরা বেশ আলোচিত হয়েছে, সরকার নিজেও খুব নার্ভের উপরে ছিল যে আর এই ধরনের কোনো ঘটনা বরদাস্ত করা হবে। মানে তারই প্রেক্ষাপটে কিন্তু এমপি লিটনকে শেষ পর্যন্ত অ্যারেস্ট হতে হয়েছে। আজকে তো প্রধানমন্ত্রী বলেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে তিনি বলেছেন। তো রেজা ভাই যেটি বলছিলেন, আমরা একটা জিনিস দেখেছি যে শিশু সৌরভ কিন্তু এখন অনেক অসুস্থ, এবং সে একটা ট্রমার মধ্যে আছে এখনো। তাকে সুস্থ করতে কাউন্সিলিং এর প্রয়োজন, কিন্তু আর্থিক সহায়তার জন্য তার বাবা কিন্তু উচ্চ পর্যায়ের উচ্চ ঋণ নিয়ে তাকে তার চিকিৎসার জন্য কাজ করছেন বলে আমি শুনেছি। তো সেক্ষেত্রে সরকারের সহযোগিতার বিষয়টা এখানে অনেকটাই অবহেলিত বলে মনে হচ্ছে। তো সরকার আসলে এই দিকটায় নজর দিচ্ছে না কেন, আপনি কি মনে করছেন? না দেখুন, আমার মনে হয় সরকার
এখানে যে ইস্যুটা হচ্ছে কি সরকারের মেইন ফোকাস আমি যেটা বলতে চাইছি যে এমপি লিটন যুক্ত আছে বলেই কি এটা থেকে না নজর আমি থেকে সেটা বেরিয়ে মনে এসে- করছি না। আমার মনে হয় যে ফোকাসটা এখন পর্যন্ত ওই দিকে আসতে পারেনি। সেখানে তো আমাদের মানবাধিকার কমিশনও তো অনেক কিছু করতে পারতো, আমাদের নাগরিক সমাজও তো অনেক এই ইস্যুটা নিয়ে এগিয়ে আসতে পারতো, সেভাবে তো জিনিসটা আসেনি। ফোকাসটা দেখেন, আমি সেটাই বলছি যে আমরা কি ধরনের একটা সমাজ বা আমাদের ফোকাসটা কিভাবে ডিসেন্টেড হয়ে গেছে যে আমরা সব কিছু ফোকাসড হয়ে আছি। ইভেন মিডিয়াও ফোকাস হয়ে আছে যে এমপি লিটন গ্রেপ্তার হলো কি হলো না। এই যে আমরা একটা টেনশনে একটা নার্ভের উপরে ছিলাম যে হবে কি হবে না না এবং পালিয়ে না যায়, এই ঘটনাও তো আমাদের ঘটেছে যে বর্ডার ক্রস করে চলে গেছে, তাই না? আইনগতভাবে তো সে তো পলাতকই ছিল বলা যায়। না না, আপনি তো বর্ডার ক্রস করে, আমাদের তো এমনও হয়েছে যে বর্ডার ক্রস করে চলে গেছে। আমি এই বিষয়টিতে আসতে চাচ্ছিলাম, আসলে আমি রেজা ভাইয়ের কাছে যেতে চাই। একজন সংসদ সদস্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আজকে যখন সেই স্থগিতাদেশ দেয়া হলো তার আত্মসমর্পণের সময়সীমা সম্পর্কে, তারপরও 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু তিনি আত্মসমর্পণ ধরা দেননি। করেননি। তো এই বিষয়ে আপনি কি মনে না, করছেন? উনি তো আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল থাকতেন তাহলে তো গুলি করতেন না মানুষকে। ওই যে আমি যেটা বলছিলাম যে আইন প্রণেতা কতটা আর কতটা তিনি স্থানীয়ভাবে প্রভাব রাখার জন্য এমপি হয়, সেটা কিন্তু এখন আর আমার ধারণা কেউই আর আইন প্রণয়নের কথা মাথায় রেখে এমপি হয় না। স্থানীয় পর্যায়ে প্রভাব এবং সুযোগ সুবিধা নেয়ার জন্যই অল পার্টি, যেটা বাংলাদেশে সরকার কিছু করছে কিনা, আপনি বোধহয় আপাকে একটা প্রশ্ন করছিলেন। সরকার কিন্তু আজকেও আমরা সন্ধ্যায় খোঁজ নিয়েছি, তার চিকিৎসাটা পুরোটাই ব্যয় করছে, কিন্তু চিকিৎসার বাইরেও কিন্তু খরচ আছে একটা মানুষের। পরিবারটা সুন্দরগঞ্জ নামক একটি গহীন অঞ্চলে থাকে, চিকিৎসাটা হচ্ছে রংপুর মেডিকেলে আসা যাওয়া, এই মানুষগুলো, এটা কিন্তু একটা বড় খরচ এবং স্বাভাবিক এই একটা পরিবারটা খরচ কিন্তু রয়েছে। খুবই সীমিত আয়ের ভেতর দিয়ে চলতো। ফলে এখানে কিন্তু তার আরো খরচ, চিকিৎসার বাইরেও কিন্তু খরচ আছে। তার যে চিকিৎসা চলছে সেটা বাংলাদেশের মানে স্ট্যান্ডার্ডে, ওই হাসপাতালের সরকারের স্ট্যান্ডার্ডে। আসলে এই বিষয়ে সুনজর দেওয়া উচিত। এইখানে আপা একটা কথা খুব রাইটলি বলেছেন যে এখানে শুধু সরকার কেন, আমাদের নাগরিক সমাজ, সহযোগিতা চেয়েছেন মধ্যে যারা ওখানে আমাদের বিত্তশালী মানবাধিকার রয়েছে, আমাদের তাদের নাগরিক কাছ থেকে সমাজ, সাহায্য চাওয়া তার হয়েছে। যে আমাদের ওখানকার যে সিভিল সোসাইটি, তারও তো একটা উদ্যোগ নিতে পারতো। যে রাজনীতি কর্মীরা, আমি বলছিলাম কিন্তু হ্যাঁ, শুরুতে মিছিল করেছে এমপি তারাও তো লিটনের করতে বিরুদ্ধে, পারছে। তাদের তো একই সাথে সৌরভের দায়িত্বটাও আছে, তারা তো আমাদের সেখানেও কিছু। মানবাধিকার কমিশন আছে না? এবং আমরা শুনলাম যে সেখানে চাঁদাও তোলা হয়েছে যে ও যাতে পালিয়ে যেতে না পারে এক পক্ষ, আরেক পক্ষ চাঁদা তুলেছে যাতে তাকে বাঁচানো যায়। তো এই 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 দ্বন্দ্ব সংঘাত চলছে, কিন্তু সরকার বাচ্চাটাকে আসলে সৌরভকে সহযোগিতা ক্ষেত্রে কি করতে পারতো, এই প্রসঙ্গে আমরা আবারও ফিরবো। এবার আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। আপনারা বাংলাদেশ এখন দেখছেন, বিরতির পর আবারও ফিরে যাচ্ছে আবার আলোচনায়। রেজা ভাই, আপনার কাছে যেতে চাই, যেটি বলছিলাম যে যেহেতু এটি সরকারি দলের এমপির দ্বারা এই ঘটনা ঘটেছে, বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে সরকারের কি বিশেষ নজর দেওয়া উচিত না বাচ্চাটির অবশ্যই আপনার সহযোগিতার সাথে আমি ক্ষেত্রে? একমত। আরো এমনিতে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং সিভিল সার্জন আমাদেরকে যা বলছে যে তারা সর্বক্ষণ বাচ্চাটার দিকে নজর রাখছে, কিন্তু আমার মনে হয় যে এখানে আরেকটু তার দিকে নজর দিতে হবে এবং প্রয়োজনে তাকে ঢাকায় এনে আরো একটু উন্নত চিকিৎসা করানো যায় কিনা, তাকে একটা বিশেষ মাইক্রোবাসে করে নিয়ে এসে বা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে, এটা আমার মনে হয় যে সেই দিকটার দিকে একটু নজর দিতে হবে। আসলে আমাদের সরকার, মিডিয়া বলেন, সরকার বলেন, নাগরিক সমাজ বলেন এবং রাজনীতিবিদদের ফোকাসটা ছিল যে এমপি লিটন অ্যারেস্ট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি। সৌরভের দিকে আসলে কারো কোনো দৃষ্টিটা ছিল 2 না। তারিখে আপা ঘটনা ঘটেছে, বলছেন আপা, আমি তার দুটো পা এবং দুটো পা, কোনো হ্যাঁ। কারণে যদি চিকিৎসা ঠিক মতো না হয় তাহলে কিন্তু এই ছেলেটি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে এবং এই পরিবারটির জন্য কিন্তু এর চেয়ে বড় ট্রমার সিচুয়েশন তৈরি করবে, কারণ তাদের সন্তান তার কর্মক্ষম শুধু থাকবে না। শারীরিক বিষয় কিন্তু না, এখানে তার মানসিক সেটাই বিষয়টা হচ্ছে কোনো ট্রমা গুরুত্ব। একটা তৈরি হবে পুরো পরিবারে, ছেলেটির এবং তার পরিবারের একটা ট্রমা চিকিৎসকরা কিন্তু তাও বলছেন এখন, আসলে সেক্ষেত্রে নিশ্চয়ই সরকারের এবং আমাদের যারা এনজিও আছে, আমাদের যারা মানবাধিকার কমিশন আছে, সংস্থা আছে, নানা ধরনের, আমার মনে হয় সকলের কাছ থেকে আমরা একটা উদ্যোগ আশা করতে পারি। যদি সরকার কোনো কারণে নাও করে, আমরা ভাবতে পারি না যে 16 কোটি মানুষের জন্যই প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য সরকার করবে, কিন্তু আমাদের যারা নাগরিক সমাজ আছে, যেটা আপাই বলছিলেন শুরুর দিকে, তারাই বা কি করছে, এই প্রশ্ন কিন্তু এখন উচ্চারিত হয়। কারণ দাদনের টাকা নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে, টেলিভিশনে রিপোর্ট হচ্ছে যে চিকিৎসা হচ্ছে, তাহলে তোমরা সেখানে বসে আছো। এবং আজকে কিন্তু ওই গ্রামের একজন লোক বলছিল যে এখানে রাজনীতিবিদরা একে অন্যকে দোষারোপ করে যে সময় নষ্ট করছে, এই শিশুটার দিকে কারো নজর
সেভাবে পড়ছে না, নজরের বাইরে চলে গেছে। আমরা আসলে এবার আরেকটা প্রসঙ্গে আসি, আপনি আমিন আপনার কাছে আসতে চাই প্রথমে। আজকে কিন্তু বেসরকারি স্কুল কলেজের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন, পরিচালনা কমিটির ক্ষমতা খর্ব করে কিন্তু স্বতন্ত্র কমিশন গঠন করার একটি ঘোষণা এসেছে এবং সেটি আগামী 1 মাসের মধ্যে গঠিত হবে। তো এই ক্ষেত্রে এই সিদ্ধান্তটি সরকারের কেমন বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। দেখেন, স্বতন্ত্র শব্দটা বোধহয় অটোনমাসই, তাই না? আমি তো ধরেন ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র এখানে তারা ইন্ডিপেন্ডেন্ট মিন করছে, স্বাধীন একটি কমিশন গঠিত হবে। এখন এখানে অনেকগুলো মানে ইন্ডিপেন্ডেন্ট আমরা অনেক কিছু দেখেছি বলেই আমি একটু মাইল দিয়েতে গিয়ে বললাম যে এটা কি অটোনমাস। আপনি বলে দিলেন অটোনমাস হলে ধরেন গভর্নমেন্টের একটা টাচ থাকবে, এখন ইন্ডিপেন্ডেন্ট আপনি বলছেন একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হচ্ছে। আচ্ছা দেখেন, এখানে এখনো আমাদেরকে একটু অপেক্ষা করে দেখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট কমিশনটা এটার মেম্বার্সরা কারা হচ্ছে, এটা কতটুকু ইন্ডিপেন্ডেন্ট। এটা যদি প্রাইভেট ধরেন, এটা যদি প্রাইভেট থাক, আমি যেটা আগে ছিল, প্রাইভেটও কিন্তু ইন্ডিপেন্ডেন্টই, তাই না? তো প্রাইভেট এবং ইন্ডিপেন্ডেন্টের মধ্যে পার্থক্যটা কোথায় আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন তাহলে? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় সরকার যেটা চাচ্ছে, আমরা নিউজটাও যেটা দেখলাম এখনো ক্লিয়ার না, শিক্ষামন্ত্রী নিজেও কিন্তু বলেছেন যে আর একটু সময় লাগবে তাদের পুরো বিষয়টাকে স্বচ্ছ করতে। কিন্তু আপা যেখানে বলছিলেন যেটা ইন্ডিপেন্ডেন্ট হবে না অটোনমাস হবে, এইটার চেয়ে বড় কথা হলো এই কমিটিতে যারা থাকবে বা এই কমিটির কার্যকলাপের স্বচ্ছতাটা নিশ্চয়তা দেওয়া কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে। এটা কিন্তু দুধারি তালোয়ারের মতন ঘটনা ঘটবে। একটা হলো এখন যে সিস্টেমটা আছে সেটা আমরা ভাবছি যে পুরোপুরি কাজ করছে না, এখানে যোগ্যতম শিক্ষক নিয়োগ চলছে না। কারণ সরকার মনে করে যে এখানে সরকার যেহেতু এমপিওভুক্ত স্কুল কলেজ এগুলোকে ফাইন্যান্স করে, সুতরাং তার একটা সে থাকা দরকার। এবং একটা পর্যায়ে আপনি জানেন যে এমপিরা হতো এলাকার সব স্কুল এবং কলেজের গভর্নিং বডি, স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান, এখন সেটা নেমে 4টিতে নেমে এসছে, বাকিগুলোকে ফ্রি করে দেওয়া হয়েছে। এবং কোথাও কোথাও জেলা প্রশাসক, কোথাও কোথাও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার মনে হয় এইগুলোর চাইতে এই কমিটিটা বেটার ওয়ার্ক করবে, এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। যদি এখানে একটা যদি থাকে, যদিটা হলো যদি আমরা এদেরকে কাজ করতে দেই ঠিক মতো। আর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটার ভিতরে কিন্তু একটা তো হলো এলিজিবিলিটি, আমি যোগ্য কিনা শিক্ষক হওয়ার, সেইটার একটা প্রাক নির্বাচনী পরীক্ষা হবে, আমি যা পড়লাম, যাতে সেইটাও যাতে ভালোভাবে হয়। কারণ সেইখানে যদি কোনো গলত থেকে যায় তাহলে কিন্তু ভালো শিক্ষক ওই স্ক্রিনিং প্রসেসের ভিতর দিয়ে ভালো শিক্ষক কিন্তু আসবে না। আপা কি মনে করেন এখানে? দেখুন, আমি প্রথমে বলেছি যে আমি খুব স্কেপটিক্যাল, এবং আমার স্কেপটিক্যাল হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এটার কম্পোজিশন নিয়ে আমি খুব চিন্তিত। আমাদের দেশে যখনই আমরা কিছু বলি ইন্ডিপেন্ডেন্ট, সেখানে ইন্ডিপেন্ডেন্সটা আমি জানি না কিভাবে ডিফাইন করা হয়। মানে এবং সরকার যেহেতু গঠন করবে, এবং সরকার এক্স্যাক্টলি, আমি তো এই কথাটাই আপনাকে বললাম যে তাহলে প্রাইভেট কি ইন্ডিপেন্ডেন্ট ছিল না? এবং আপনি যেটা বললেন যে ধরেন এখানে এমপিরা জড়িত ছিল, থাকতো, এবং বিভিন্ন জেলা প্রশাসক সবাই থাকতো, আপনি কি মানে আপনি সত্যি আপনি নিজে বাংলাদেশে পুরো পলিটিক্যাল কনটেক্সটটা মাথায় রেখে চিন্তা করেন কতটা থাকবে? এটা একটা চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ। এবং শুধু চ্যালেঞ্জের এখানে বড় ব্যাপার না, এটা আমরা অনেকটা ধরেই নিয়েছি যে এত% এটা থাকবে না। যেরকম ধরেন যখন আরম্ভ হয়েছিল মানে মালয়েশিয়ার সাথে আমরা করেছিলাম যে না, সরকার নিয়ন্ত্রণ করবে মাইগ্রেন্ট লেবারদের ব্যাপারটা। আমার মনে আছে যেদিন চুক্তিটা সই হয়েছিল সেদিনই আমি অন এয়ার বলেছিলাম যে এটা সরকার যে নিয়ে নিচ্ছে এটা কিন্তু ফেল করবে, এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে যাওয়া উচিত। এবং আমরা তো দেখলাম পরে দিয়ে মালয়েশিয়ার সাথে বেসরকারি স্কুল কলেজ শিক্ষকদের ক্ষেত্রে যে দুর্নীতি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তারপরে আপনি কি মনে করেন যেখানে অটোনমাস ইনস্টিটিউশনস আছে ইন্ডিপেন্ডেন্ট, সেখানে কি আমি অটোনমাসটাকে সামনে নিয়ে আসছি, সেখানে কি দুর্নীতি নেই? আমরা দুর্নীতি আছে কি নেই সেই প্রসঙ্গে আবারও ফিরবো। এবার আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন।
আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এখনে আবার আলোচনায় ফিরছি। রেজা ভাই, আপনার কাছে যেতে চাই, আপা যেটা বলছিলেন যে দুর্নীতি নিয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং কমিশনের ক্ষেত্রে, আপনি কি মনে করেন আসলে এটা না, কতটুকু এত আগে থেকে এতটা স্কেপটিক্যাল আমার মনে হয় না। আমরা তো সবকিছু নিয়েই স্কেপটিসিজম আছে আমাদের, কিন্তু এইটা একটা যেহেতু নতুন প্রসেস শুরু করার কথা ভাবছে এবং উদ্দেশ্যটা যেহেতু কোয়ালিটি এসিওরেন্সে, শিক্ষকরা যাতে ভালো শিক্ষক নিয়োগ হয়, নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিটা যদি দূর হয়, এবং এখানে আমার মনে হয় যে আমরা একটু দেখি না কি হয়। কারণ এমনিতেই কিন্তু এই বেসরকারি স্কুলগুলোকে সরকার 80% সাপোর্ট করে, আপনি জানেন, কিন্তু এইখানে নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে কারা কিভাবে নিয়োগপ্রাপ্ত হচ্ছে এটা ঠিক স্বচ্ছতাটা নাই, কিন্তু ট্রান্সপারেন্সিটা নাই। আমি বলছি না যে সরকার যে নতুন সিস্টেম করতে যাচ্ছে সেটা করলেই হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় যেহেতু সরকার একটা কাজে হাত দিয়েছে এবং এখানে উদ্দেশ্যটা হলো যে এখানে চেষ্টা করাটা যে এখানে স্বচ্ছতাটা থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে, আমার মনে হয় যে কমিটিটা, এবং বাংলাদেশের 68,000 গ্রাম আছে, 64টা জেলা আছে, সবগুলো স্কুল কলেজে নিশ্চয়ই ঘটনা ঘটবে, খারাপ কিছু ঘটবে, এটা আমার ভাবার কোনো কারণ নেই। নিশ্চয়ই কোথাও না কোথাও ভালো উদাহরণও তৈরি হবে। এবং এই যে যেটা বলেছে প্রাক নির্বাচনী পরীক্ষা, তারপরে যারা যোগ্য বিবেচিত হবে তাদের মধ্যে থেকে আবার মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে, আমার মনে হয় যে এই প্রসেসটা আমার মনে হয় যে খুবই খারাপ চিন্তা নয়, একটা আপনার ভালো কাছে আসতে চিন্তা। চাই আপা, এই যে শিক্ষার মান, অনেক ধরনের কমিশন আসলে গঠিত হয়, আপনি যেটা বলছিলেন যে সেখানে দলীয় একটা প্ররোচনা থাকে, তারপরেও সবকিছুর ঊর্ধ্বে শিক্ষার মানকে মাথায় রেখে কি এই কমিশন কার্যকরী হবে কিনা, শুধু কি এটা রিক্রুটিং প্রসেসের মধ্যে বা এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থেকে থাকবে না? কমিশন বলতে যা বোঝায়, তার যা কার্যকারিতা বোঝায় সেটি এটা আসলে আসলে কমিশনও না, অটোনমাস বডি, এটাকে সেপারেট কমিটি, স্বতন্ত্র কমিটি, এখানে নির্বাচিত হবেন তারা এবং তারাই ডিসিশন নেবে যে কিভাবে কি হবে। এবং এর সাথে হয়তো এলাকার এবং ওই স্কুল যিনি প্রতিষ্ঠা করেছেন, আমি যেটুকু পড়লাম, তাদের অনেকগুলো স্কুল জানেন যে খুবই ব্যক্তিগতভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু খুব ভালোভাবে পরিচালিত হচ্ছে। অনেকগুলো কলেজও তাই। এই আমার মনে হয় যে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে। আপা কি মনে করেন? না, উনি যেগুলো বলেছেন সবই ঠিক, কিন্তু স্কেপটিক্যাল হওয়ার আমার যথেষ্ট কারণ আছে। কারণ ধরেন উনি যেটা বললেন যে মানে একটা মানে নির্বাচন পরীক্ষা হবে, সিস্টেমের ভেতর দিয়ে যাবে। সো আমরা তো পরীক্ষাগুলোর ইতিহাসগুলো দেখছি। আচ্ছা, আমি যদি পিএসসি কেই সামনে নিয়ে আসি, তাই না? পিএসসি তো ধরেন প্রশাসনেরই একটা পরীক্ষা, তাই না? এখানে দেখেন কোটা নর্মাল নিয়মে যারা ঢুকছে তাদের চাইতে বেশি কিন্তু কোটা সিস্টেমটার এসে গেছে। বিসিএস তো সেইভাবে কোটাটা কাজ করে না, অল্প কয়েক না 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 না, দ্যাট ইজ নট কারেক্ট। বিসিএস এ প্রচন্ডভাবে কোটা সিস্টেমটা কাজ করছে এবং এবং ধরেন যে সিলেকশন মানে পরীক্ষাগুলোর আমরা দেখি আগে থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। আমি যদি ভুল না করে থাকি, এখন বোধহয় শহীদ মিনারের সামনে মেডিকেলে যারা ভর্তি হতে, হ্যাঁ, তারা এবং তাদের অভিভাবকরাও তাদের সাথে জয়েন করেছে, তারা অনশন করছে। তো আমাদের এক্সপিরিয়েন্সেস গুলো তো ভালো না। বাট মানে আমি ভর্তি পরীক্ষা প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে যাচ্ছে, এখনো তাদের এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো তাদের দাবি যেটা আর কি, এবং এটা কিন্তু সরকার একেবারে আমলেই নেয়নি, এবং বরঞ্চ এটাকে মানে উড়িয়ে দেওয়া হয়েছে এটা বলে যে এটা একটা পার্টিকুলার গোষ্ঠী এটাকে উস্কানি দিচ্ছে। অথচ আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখেছি প্রশ্নপত্র যে আপনি 71 টিভি তো এটা প্রচার করেছিল যে কিভাবে ফাঁস হয়েছে। সো আমার মনে হয় যে আই এগ্রি উইথ হিম যে মেবি এখনো সময় আসেনি এটার উপরে কমেন্ট করার জন্য, বাট স্কেপটিক্যাল হওয়াটা ভালো কেন? এখন তো ধরেন সিস্টেম ছাড়াই নিয়োগ হচ্ছে, তখন একটা সিস্টেমের ভিতরে যাবে না, কিন্তু স্কেপটিক্যাল হওয়া ভালো কেন? তাহলে আমরা একটু প্রিএম্পট করতে পারি যে এই আশঙ্কাগুলো, যে মান নিয়ে যে প্রশ্ন ছিল বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে, তো যেহেতু তাদের নিয়োগের ক্ষেত্রে অনেক টাকা পয়সা নিয়ে দুর্নীতি করে আসলে অনেক ধরনের অভিযোগ পাওয়া যায়। এখানে কিন্তু নিয়োগের বাইরে আরেকটা বিষয়, পরিচালনার মানে অপারেটিং প্রসেসের ভিতরেও কিন্তু এখন যেটা হয়েছে, যিনি চেয়ারম্যান থাকেন, সেটা এমপি হোক বা যিনি হোক, তিনিই কিন্তু বেসিক্যালি স্কুলটা চালান বা কলেজটা চালান। কমিটি থাকলে কিন্তু একক খবরদারিটা আসলে শেষ পর্যন্ত থাকবে না। সুতরাং সেই সেন্স থেকেও কিন্তু এটা একটা ভালো উদ্যোগ। এখন যিনি চেয়ারম্যান থাকেন, গভর্নিং বডির চেয়ারম্যান, তিনি হেডমাস্টারকে বা প্রিন্সিপালকে যেভাবে বলেন স্কুল সেভাবে পরিচালিত হয়। স্কুলে ছুটি কয়দিন হবে, স্কুল কয়দিন খোলা থাকবে, কোন পূজার ছুটি পাবে কয়দিন, ঈদের ছুটি কয়দিন পাবে, উনি কিন্তু ডিসাইড করেন। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব। আমি কেন আরো মানে স্কেপটিক্যাল হচ্ছে, কারণ দেখেন
একটা জিনিস আমরা দেখি যে একটা রাষ্ট্রের মধ্যে যদি খুব প্রত্যেকটা ব্যাপারে যদি সরকার ইন্টারফেয়ার করতে থাকে, ইন্টারভিন করতে থাকে, আপনার কিন্তু স্পেসেসগুলো সংকুচিত হতে থাকে। আপনি দেখেন লোকাল গভর্নমেন্টকেও কিন্তু আমরা পার্টিসান সিস্টেমের মধ্যে নিয়ে এসেছি। আপনি একটু লক্ষ্য করেন লিটন ওনার যে ব্যাপারটা, লিটন। হ্যাঁ, ওখানে কিন্তু প্রশাসনের একটা গড়িমসি আমরা দেখেছি এবং আমরাই একটু আগে আলোচনা করলাম যে প্রশাসনের ব্যাপারটা ইজ ভেরি ক্রিটিক্যাল এবং প্রশাসনরা কিন্তু ইউজুয়ালি সিটিং এমপির সাথেই থাকে এবং এবং লোকাল গভর্নমেন্ট একটা বডি ছিল যেখানে কিন্তু একটা স্কোপ ছিল যে তৃণমূল পর্যায়ের থেকে যারা নেতৃবৃন্দ এসে যেতে পারে, পার্টিকুলারলি নারীদের ব্যাপারে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আপলিটিক্যাল যারা ঠিক মূলধারা রাজনীতির সাথে নেই তারা এসে যেতে পারতো। রাজনীতি সবারই থাকে একটা না একটা, কিন্তু মূলধারা রাজনীতি একটা ভিন্ন ইয়ে, সেটাও কিন্তু এখন আর থাকছে না। সো আমি স্থানীয় সরকার যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এই যে সরকারের এই সিদ্ধান্ত, এটি আসলে কতটুকু ফলপ্রসূ বলে মনে হয়? আমাকে আপনি জিজ্ঞেস করছেন তো? না, আমি আই এম নট ফর ইট। যেটা হয়েছে আমার মনে হয় না এটা ঠিক হয়েছে, কারণ আমি স্থানীয় প্রশাসন নিয়ে কাজ করেছি এবং আমার মনে হয়েছে যে এখানে একটা স্কোপ ছিল যে লোকাল ভয়েসেসগুলো মানে একভাবে তুলে আনার জন্য কিন্তু এটাকে যখন আমি এটা তো অলরেডি পার্টিশন আমরা করেই ফেলেছিলাম, এখন নামকরণ করে ফেলা হয়েছে। ইতিমধ্যেই এটা এত বেশি রাজনীতিকীকরণ হয়ে গেছে যে এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক ব্যানারে নির্বাচন হওয়াটাই যৌক্তিক, তাহলে মানুষ অন্তত চিনতে পারে এখানে গোপনীয়তার কোনো বিষয় থাকে না এবং কিন্তু আমরা রাজনীতিকরণ করলাম কেন না, কিন্তু এখানে তো আপনি কেসতে আগে প্রশ্নটা করতে হবে। আপনি বারবার কিন্তু একটা শব্দ ব্যবহার করছেন, বাস্তবতা হচ্ছে। এই বাস্তবতাটা তো আপনাদের সিটি কর্পোরেশন ইলেকশনগুলো হলো দুই পার্টিরই তো ভোট হয়েছে, না প্লিজ লেট আস মার্কা ছাড়া হয়েছে। না লেট আস বি অনেস্ট অ্যাবাউট সার্টেন থিংস। বাস্তবতাটা তো আকাশ থেকে আসেনি, এই পলিটিশিয়ানই করেছে। সুতরাং এটা করে বের দেওয়াই বেটার যে আমি পলিটিক্যাল করছি। তাহলে আমরা যদি সেটা মেনেই নি তাহলে আমরা আর কথা বলছি কেন? তাহলে সবই তারা করছে, আমার কাছে সবই যেটা তারা মনে তৈরি হয়েছে করছে। যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন ইন্ডিয়া তো পার্টিজান হয় একেবারে পঞ্চায়েত পর্যন্ত, ভারতে সেটাও একদম তৃণমূল। আপনার কি মনে হয় যে ইন্ডিয়ার যে ডেমোক্রেসি আমাদের ডেমোক্রেসি আমি সেম? কি স্বপ্ন দেখতে পারি না যে আমি ওখানে যাব? তো ওই স্বপ্ন আমি কি করে দেখব যখন আমি প্রত্যেকটা জিনিসকে এইভাবে পলিটিসাইজ করে ফেলেছি? আমার কাছে যেটা মনে হয় চ্যালেঞ্জটা কিন্তু মার্কা নয়, চ্যালেঞ্জটা বরং অন্য জায়গায় স্থানীয় সরকারের। আমি মার্কা দিচ্ছি নৌকা বা কিংবা ধানের শীষ স্থানীয় পর্যায়ে, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন হলো তাদের ফাইন্যান্সিয়াল অটোনমিটা দিচ্ছি কিনা, সেইটা হলো সেন্টার এবং পেরিফেরির যে দ্বন্দ্ব, সেই জায়গাটায় যাচ্ছে। এখানে শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই আরো কোনোদিন আলোচনা হবে। এই ছিল আজকে বাংলাদেশ এখন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।